ভারতের সবচেয়ে পুরনো কেল্লা, আর তাকে ঘিরে গড়ে ওঠা শহর। রাজপুত, মারাঠা, মুঘল, ব্রিটিশ থেকে সিন্ধিয়া, 1400 বছরে একের পর এক যুগের সাক্ষী। ওয়েলকাম টু গোয়ালিয়র। চম্বল সিরিজের এই পর্বে আমরা ঘুরে দেখব রাজা রাজরার শহর গোয়ালিয়র। স্থাপত্য, ইতিহাস এসব তো থাকবেই, সঙ্গে থাকবে টুকরো টুকরো গল্প। তোমরাও যদি মধ্যপ্রদেশ ট্রিপ প্ল্যান করো, এই পর্ব কিন্তু স্কিপ করো না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিও ভালো লাগলে লাইক বা কমেন্ট করো। মানসিং এর কেল্লা থেকে সিন্ধিয়াদের প্রাসাদ, গোয়ালিয়রের সবকিছু আজ তোমাদের ঘুরে দেখাবো। আর ঘুরে দেখাবে কে? অবশ্যই আমি, প্রদীপ্ত, আর আমার সঙ্গে আছে বিদিশা। অক্টোবরের ঝকঝকে রোদ্দুর মাখা সকালে আমাদের জার্নিটা শুরু হলো হোটেল থেকেই। গোয়ালিয়রের সকালের ভিড়ে ড্রাইভ করতে গেলে সতর্ক থাকতেই হয়। এখানে ফ্লাইওভারেও ট্রাফিক নিয়ম মানার বিশেষ চল নেই। শহর ঘুরতে ঘুরতেই দূর থেকে চোখে পড়ে পাহাড়ের ওপর প্রকাণ্ড কেল্লা। আমরা কেল্লায় ঢুকবো উরভাই গেট পেরিয়ে। উরভাই গেটে পৌঁছে দেখলাম তোমরা চাইলে এখানেও গাড়ি পার্ক করতে পারো। এখান থেকে ওপরে কেল্লায় পৌঁছতে গেলে অটো পাওয়া যায়, তবে রাস্তা বেশ খাড়াই, একই সঙ্গে সরু, তাই পালা করে করে ওপর থেকে নিচে গাড়ির ওঠানামা নিয়ন্ত্রণ করা হয়। পাহাড়ি পথের ঢাল বেয়ে আমরা কিন্তু কুইড নিয়েই ওপরে উঠে পড়লাম। দেখতেই পাচ্ছ, হাতে টিকিট নিয়ে নিয়েছি। 25 টাকা করে এন্ট্রি ফি, দুজনের 50 টাকা লেগেছে। আর টিকিট কাউন্টারের পাশেই কিন্তু ক্লোক রুম আছে, আর চাইলে অনলাইনে টিকিট নেওয়ার ব্যবস্থাও কিন্তু আছে। গোয়ালিয়র কেল্লা তৈরি করান রাজপুত রাজা মানসিং তোমার। তার নামেই এই মহল। অনেকেই একে মান মন্দিরও বলে। তবে যে মানসিং এর বোন যোধাবাইকে আকবর বিয়ে করেন, ইনি কিন্তু সেই মানসিং নন। মহলের ভেতরে ঢুকলেই পরপর এরকম চতুষ্কোণ উঠোন, দেওয়ালে দুরন্ত কারুকাজ, হাতি, ঘোড়া, পদ্ম থেকে বিষ্ণুর চক্র, এমনকি ড্রাগন। এই স্থাপত্যের চীনা প্রভাব থাকলেও নির্মাণে মুঘলদের কোনো ছাপ নেই। একসময় এখানেই ছিল নাট মন্দির। রাজা বসে গান বাজনা শুনতেন, চারপাশে বসতেন মন্ত্রীরা, মহিলারা অন্দরমহল থেকেই দেখতেন। এখানকার দরজা ইচ্ছাকৃত অনেক নিচু, যাতে শত্রু সেনা কেল্লায় আক্রমণ করলে মাথা নিচু করে ঢুকতে বাধ্য হয়, আর সেই সুযোগেই তরোয়ালের এক ধায় খ্যাচাংখু। নিচে সিঁড়ি নেমে গেছে ধাপে ধাপে, প্রতি ধাপেই একই রকম গোল বারান্দা। রাস্তা না জানলে এই ভুলভুলাইয়া থেকে বেরোনো অসম্ভব। একসময় রানীদের সঙ্গে লুকোচুরি খেলার জন্যই
এই ভুলভুলাইয়া তৈরি করিয়েছিলেন রাজা মান সিং তোমার। শত্রুদের দিকভ্রষ্ট করতে হবে, সেই কারণে গোয়ালিয়র কেল্লার মধ্যে রয়েছে একটা ভুলভুলাইয়া। এটা কিন্তু আমার জীবনে দেখা প্রথম ভুলভুলাইয়া, খুব থ্রিলিং লাগছে এটুকু বলতে পারি। জনশ্রুতি বলে মহাভারতের কুন্তির শহর কুন্তলপুরের রাজা সূর্যসেন একসময় এখানে শিকারে এসে ঋষি গালভের কথা জানতে পারেন। সেই সাধুকে কেউ কেউ এখানে গোয়ালিপা নামেও ডাকতেন। তিনি সূর্যসেনের কুষ্ঠরোগ সারান। খুশি হয়ে ঋষি গালভের নামেই রাজা এই শহরের নাম রাখেন গোয়ালিয়র। এই শহরে গুপ্ত যুগের চিহ্নও মিলেছে। ইতিহাস বলে ৬ষ্ঠ শতকে এখানে হুনদের আক্রমণ হয়েছিল। তারপর পা রাখে পাথিয়ারা গুজ্জার সম্প্রদায়। এরও পরে আসে মোরেনার কাছুয়া রাজপুতরা। আজ তো আমরা ঘুরে দেখছি গোয়ালিয়র সিটি, কিন্তু আমরা গোয়ালিয়র পৌঁছেছি রণথম্বর থেকে স্ট্রেট একটা ড্রাইভে, যে ড্রাইভটাও কম ইন্টারেস্টিং নয়। তাই ওই ব্লগটা যদি মিস করে গিয়ে থাকো তাহলে তার লিঙ্ক দিয়ে দিলাম নিচে ডেসক্রিপশন বক্সে, লিঙ্ক থাকলে ওপরে আই বাটনেও। স্যান্ডস্টোনে তৈরি গোয়ালিয়রের এই কেল্লা, গায়ে নীল রঙের মিনাকারির কাজ, পুরোটাই অর্গ্যানিক রং। পাহাড়ের ওপর এই কেল্লাকে ঘিরে রয়েছে 10 কিলোমিটারের পাঁচিল। আর এই হলো সানসেট পয়েন্ট। গোয়ালিয়র ফোর্ট থেকে লাখ টাকার ভিউ কোনটা যদি আমাকে জিজ্ঞেস করো, তাহলে আমি অবশ্যই বলবো এই পয়েন্টটা, অর্থাৎ মানসিং মহল দেখে বাকি মহলগুলো যখনই তোমরা ঢুকবে তখন সাইডে এই ভিউটা পাবে। একটা পার্ক আছে এবং এখান থেকে একেবারে বার্ডস আই ভিউতে গোটা গোয়ালিয়র শহরটা দেখা যায়। সুতরাং কোনো কথা নয়, নিজেরাই দেখে নাও। মানসিং মহল থেকে বেরিয়ে কেল্লার অন্য অংশ ঘুরে দেখার জন্য আবার টিকিট কাটতে হয়, মাথা পিছু 20 টাকা, আর ক্যামেরার চার্জ 250। এই হলো কর্ণমহল। মানসিং এর বাবা ছিলেন কর্ণ সিং। বাইরে দরবারি, যেখানে খাজনা আদায় করা হতো। কিছুটা এগুলেই পুকুরের মতো। এই হলো জওহর কুণ্ড। মামুদ গজনি থেকে ইলতুৎমিশ গোয়ালিয়র আক্রান্ত হয়েছে বারে বারে। মোগলদের আক্রমণের সময় এখানেই আত্মহত্যা করেন অসংখ্য রাজপুত মহিলা। গোয়ালিয়র ফোর্ট একরকম, মানে আর্কিটেকচারে যেরকম চমক আছে, ভিউগুলো দুর্দান্ত, অনেকগুলো মহল আছে ভেতরে দেখার। আগ্রা ফোর্ট কিন্তু আবার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। কাজেই এই ব্লগটা শুধু দেখলে হবে না, ওটাও কিন্তু দেখতে হবে। মিস করে গিয়ে থাকলে লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আর লিঙ্ক থাকলে ওপরে আই বাটনে। এই হলো বিক্রম মহল। মানসিং এর বড় ছেলে বিক্রমাদিত্য সিং এই মহল তৈরি করান। বিক্রম ছিলেন শিবের উপাসক। একসময় কেল্লার ভেতরেই শিবের মন্দির ছিল, মুঘল আক্রমণে যা ধ্বংস হয়ে যায়। পরে এই কেল্লায় কিছুদিন ছিলেন বাদশাহ জাহাঙ্গীর আর শাহজাহান। তাদের নামে নামকরণ হয় 2 মহলের, জাহাঙ্গীরি মহল আর শাহজাহান মহল। (1486 থেকে 1516) 30 বছর লেগেছিল মানসিং এর এই কেল্লা নির্মাণে, যেখানে একসময় থাকতেন মানসিং আর তার 8 রানী।
তবে রাজার সবচেয়ে প্রিয় নবম বা ছোট রানী মৃগনায়নী থাকতেন গুজারি মহলে। সেটাও কেল্লার ভেতরেই, এই মূল ফটক থেকে কিছুটা নিচে। এখান থেকে 200 মিটার নামলেই চতুর্ভুজ মন্দির, যার দেওয়ালেই পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়বার শূন্যের অস্তিত্ব মিলেছিল। ঢাল বেয়ে আরো নিচে নামলে গুজারি মহল, এখন যা সংগ্রহশালা। কেল্লার মূল ফটক থেকে পাখির চোখে দেখা যায় গোটা শহর। তোমরা গোয়ালিয়র এলে কেল্লা দেখার জন্য অন্তত 3 ঘন্টা হাতে রেখো। কেল্লার ওপরেই আমরা এখন যাচ্ছি দাতা বন্দি ছোড় গুরুদ্বারায়। দূরত্ব বড়জোর 1 কিলোমিটার। এই গুরুদ্বারাও ইতিহাসের অংশ। একসময় এখানেই শিখদের ষষ্ঠ ধর্মগুরু হরগোবিন্দ মহারাজকে 2 বছর 3 মাস বন্দী করে রাখেন বাদশাহ জাহাঙ্গীর। তার সঙ্গেই বন্দী ছিলেন 52 জন হিন্দু রাজা। এরপরই অসুস্থ হয়ে পড়েন জাহাঙ্গীর। তখন সাই মিয়া মীরের শরণাপন্ন হন বেগম নূরজাহান। মিয়া মীর বেগমকে বলেন, হরগোবিন্দকে মুক্তি না দিলে জাহাঙ্গীরের অসুখ সারবে না। এরপরই হরগোবিন্দকে ছাড়ার ফরমান জারি হয়। কিন্তু হরগোবিন্দ নাছোড়, তিনি কিছুতেই একা মুক্তি চান না। শর্ত রাখেন, আমার সঙ্গে 52 জন হিন্দু রাজাকেও ছাড়তে হবে। কিছুটা নাচার হয়েই জাহাঙ্গীর তখন পাল্টা শর্ত দেন, আপনাকে ছুঁয়ে যারা কেল্লা থেকে বেরোতে পারবে তারাই মুক্তি পাবে। এরপর হরগোবিন্দ দারুণ এক বুদ্ধি খাটান। মুক্তির দিন তার উত্তরীয় ধরে একে একে কেল্লা থেকে বেরিয়ে আসেন 52 জন হিন্দু রাজা। সেই ঘটনা থেকেই নাম হয় দাতা বন্দি ছোড়। ये वो स्थान है जहाँ छठे गुरुजी ने 2 साल 3 महीने भक्ति की। सिख धर्म की दिवाली गुरुद्वारा दाता बंदी छोड़ किला ग्वालियर से शुरू हुई। जैसे हिंदू धर्म में राम जी के वनवास के बाद दिवाली मनाई जाती है, सिख धर्म में जब गुरुजी ने 52 हिंदू राजों को यहाँ से छड़वाया था, तो छड़वाकर जब गुरुजी अमृतसर पहुँचते हैं और गुरुजी के अमृतसर पहुँचने पे देसी घी के दिए जलाए गए। इसलिए सिख धर्म की दिवाली जो गुरुद्वारा दाता बंदी छोड़ किला ग्वालियर से मनाई जाती है। গুরুদ্বারা ছাড়াও কেল্লার কাছেই রয়েছে আরো 2 মন্দির। এই হলো সাসবহু মন্দির। আসলে এই মন্দিরের নাম হয়েছে সহস্র বাহু থেকে। গায়ে অপূর্ব কাজ। এখান থেকেই গোটা কেল্লা আর গোয়ালিয়র শহরকে একসঙ্গে দেখা যায়। বলতে ভুলে গেছি, কেল্লার টিকিটেই এই মন্দির ঘুরে দেখা যায়। আলাদা চার্জ লাগে না। তোমরা চাইলে কেল্লার বাইরে থেকে টোটো নিয়েও গুরুদ্বারা বা মন্দির ঘুরে দেখতে পারো। 1 ঘন্টায় সব ঘুরে দেখে নেওয়া যায়। ভাড়া একটু দরাদরি করে নিও। সাসবাহু ছেড়ে এখন আমরা চলে এসেছি তেলিকা মন্দিরে। একসময় নাগর স্টাইলে এই মন্দির তৈরি হয়। ভেতরে ব্রহ্মা এবং শিবের মূর্তি ছিল। মুঘলদের আক্রমণে মূল মন্দির ভেঙে যায়। পরে স্থানীয় তেল ব্যবসায়ীরা চাঁদা তুলে আবার মন্দির পুনর্নির্মাণ করান। সেই থেকেই নাম হয় তেলিকা মন্দির। কেল্লা ঘুরতে ঘুরতে খিদের কথা ভুলেই গিয়েছিল। অবশ্য গোয়ালিয়রের ভোজও
কম রাজকীয় নয়। তবে সেই ফুড ট্যুর তোমরা দেখতে পাবে এই সিরিজের পরের পর্বে। অক্টোবরের সেই বিকেলে কেল্লা ঘুরে আমরা গিয়েছিলাম জয়বিলাস প্যালেস দেখতে। সিন্ধিয়াদের রাজবাড়ির কিছু অংশ বাইরে থেকে দেখা যায়, তবে ভেতরে প্রবেশে প্রচুর কড়াকড়ি। এই হলো গোয়ালিয়রের মতি মহল। বুঝতেই পারছো, একটা পুকুরের মতো আছে, তালাব, তার চারপাশে খুব সুন্দর স্ট্রাকচার, ফোয়ারা থেকে মাঝে মাঝে জল ছিটে আসছে মুখে, একদম সুন্দর লাগছিল। এবং এটা কিন্তু সন্ধেবেলাও লাইট জ্বললে দুর্দান্ত লাগে। এবং এই যে মতি মহল, এটা কিন্তু গোয়ালিয়রের সিন্ধিয়াদের যে রাজবাড়ি অর্থাৎ জয়বিলাস প্যালেস তারই এক্সটেন্ডেড পার্ট। কিন্তু এখানে এখন সব সরকারি অফিস হয়ে গেছে, প্রশাসনিক ভবন বলতে পারো। আর সিন্ধিয়াদের যে প্যালেস অর্থাৎ জয়বিলাস প্যালেস, সেখানে যদি ভারতীয়রা কেউ ঢুকতে চায় তাহলে মাথা পিছু টিকিট 300 টাকা, কিন্তু কোনো রকম ক্যামেরা বা শুটিং অ্যালাউড নেই। এই হলো মহারাজ বাড়া। গোয়ালিয়রের বাসিন্দাদের কাছে এর পোশাকি নাম জয়াজি চক। আসলে এই চককে ঘিরেই পুরনো বাজার, তবে এর আসল আকর্ষণ আলোকসজ্জা। ইনস্টাগ্রাম প্রজন্মের কাছে রিল শুট করার দারুণ স্পট। গোয়ালিয়র সিটি এক্সপ্লোর করতে করতে আমরা এখন চলে এসেছি মহারাজ বাড়ায়। আর এখানে কিন্তু আসল যেটা দেখার সেটা হচ্ছে সন্ধ্যের পর এই আলোর খেলা, আলোর চেঞ্জ হয় প্রতি মুহূর্তে, সেটাই দেখার। তাই তোমাদের বলবো, তোমরা যদি গোয়ালিয়র শহরে আসো তাহলে মহারাজ পাড়ায় আসাটা কিন্তু সন্ধ্যের জন্য রিজার্ভ রাখো, এটাই আসল দেখার। সন্ধ্যের গোয়ালিয়র যতটা রঙিন ততটাই প্রাণচঞ্চল। অক্টোবরের সেই সন্ধে হোটেলে ফেরার পথে আরো যেটা মনে থাকবে তা হলো রাতের আলোয় গোয়ালিয়র কেল্লার ভিউ। কেমন লাগলো এই পর্ব কমেন্টে জানাতে ভুলো না। যদি তোমাদেরও গোয়ালিয়র ঘোরার অভিজ্ঞতা থাকে তাহলে অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো আমাদের ফেসবুক গ্রুপ রেকর্ডিং মোড ট্রাভেলগ। যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি আগেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে বন্ধুদের কাছে আরো বেশি করে আমাদের ভিডিও শেয়ার করো। ফেসবুক আর ইনস্টাতেও আমরা তোমাদের সাপোর্ট চাই, যাতে আরো তাড়াতাড়ি মিশন 10K তে পৌঁছতে পারে রেকর্ডিং মোড ফ্যামিলি।